শুভেন্দু বলেছিল ১ কোটি, আপনি বলছেন ১,২০,০০,০০০। তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মেনে নিলেন তাহলে যে হ্যাঁ, রাজ্যে একটা বিরাট সংখ্যক জল ভোট রয়েছে। আর গতকাল শুভেন্দু যা ভেবেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। হোয়াট শুভেন্দু থিংস টুডে, মমতা থিংস টুমরো। আর আজকে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম যদি সত্যি বাদ যায়, পারবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বয়কট করে ইলেকশন থেকে বেরিয়ে আসতে? পারবেন কি আপনি? নাকি সেই সিংহাসনে বসার জন্য কিছু লোকের নাম বাদ গেছে, যাক না। শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তানের ভোটারও ঢুকে যাচ্ছে। এই অভিযোগ তো স্থানীয় স্তর থেকে আসছে। ৬,৮০০ বুথ, একজনও মৃত ভোটারের নাম পাওয়া যায়নি। কোন সঞ্জীবনী ওষুধ তারা খেয়েছেন যে একজনও মৃত ভোটার সেখানে পাওয়া যায়নি? চোরকে ধরতে গিয়ে পুলিশের যে হয়রানি হয়, এখানেও ঠিক তাই। তৃণমূল কংগ্রেসের দখলদারিকে, প্রথম পর্বের ফর্ম ফিল আপে দখলদারিকে আটকানোর জন্য ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, তাতে সাধারণ মানুষের প্রচুর ধরনের হয়রানি হয়েছে, ইলেকশন কমিশনের হয়রানি হয়েছে। যদি দেখা যায় নমিনেশন পেপার সাবমিশনের দিন পর্যন্ত সেই ভেরিফিকেশন হলো না, তাহলে কিছু লোক তো ভোট দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন করে রাজনীতি করেছেন। তিনি কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে গেছেন, তাতে কার লাভ হয়েছে? তার থেকে বরঞ্চ তিনি যদি ইয়ারওদেরকে সাহায্য করবার কথা বলতেন, তাহলে এসআইআর করতে দিব না, সিএ চালু করতে দেব না, ওয়াকআপ আইন চালু করতে দেব না, সব কিছু আপনি আপনার মতন পলিটিক্স করলেন, মানুষের কী লাভ হলো? সেই তো সিএ কার্যকারী হলো। এইটা কিন্তু খুব আশ্চর্যজনক যে আমরা শুভেন্দু অধিকারীকে সমালোচনা করেছি যে ১ কোটি নাম বাদ যাবে, উনি কি গণৎকার? উনি কি করে বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস তো সমালোচনা করেছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন ১,২০,০০,০০০ লোক বাদ যাবে। তার মানে শুভেন্দু তো তাও ১,০০,০০০ বলেছিলেন, মমতা তো আর তার থেকে আরও ২০,০০,০০০ বেশি বলছেন। এবং সত্যি বলতে কি যে তাহলে তো শুভেন্দু ঠিক বলেছিলেন। শুভেন্দুকে যারা সমালোচনা করেছেন তারা ঠিক করেননি। কারণ শুভেন্দু অনুমান করে বলেছিলেন যে ১ কোটি লোক বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভবানীপুর থেকে বলছেন যে হ্যাঁ ১,২০,০০,০০০ লোক বাদ যাবে। তাহলে তো শুভেন্দুর সমালোচনার প্রাপক ছিলেন না, অথচ সমালোচনা উনি করা হয়েছে সব দিক থেকে। তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মেনে নিলেন তাহলে যে হ্যাঁ, রাজ্যে একটা বিরাট সংখ্যক জল ভোট রয়েছে। ১,২০,০০,০০০ ভোটার যদি বাদ যায়, তাহলে বুঝতে হবে যে পশ্চিমবাংলাতে যথেষ্ট পরিমাণে মানে বেনজল ছিল, ভোটার তালিকা বেনজল ছিল। এটাই আমরা বারবার প্রশ্ন তুলেছি যে পশ্চিমবাংলায় যারা শাসক দল, তারা মৃত ভোটার, যে স্থানান্তরিত ভোটার, ২ বা ততোধিক নামের ভোটার, স্থায়ীভাবে চলে যাওয়ার ভোটার বা অন্য দেশ থেকে আসা, এখন তো অভিযোগ আসছে আফগানিস্তান থেকে আসা ভোটারও ঢুকে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তানের ভোটারও ঢুকে যাচ্ছে। এই অভিযোগ তো স্থানীয় স্তর থেকে আসছে। এই গতকাল হাওড়ার পিলখানায় ঘটনার পরে রীতিমতন সেখানকার লোকজন বলছে যে যারা অভিযুক্ত আফগানিস্তান থেকে আসা। তার ফলে এখন যে প্রশ্নটা আসছে যে তাহলে কি সত্যি পশ্চিমবাংলায় এত ব্যাপক সংখ্যক ভোটার, যেগুলো ভুয়ো ভোটার আমরা এক কথায় বলি, মৃত, যেমন 24 লক্ষ শুধু মৃত ভোটার নাম বাদ গেছে, আরও কত বাদ যাওয়ার সুযোগ ছিল। সব মিলে কিন্তু আমি তোমায় বলছি, সংখ্যাটা যদি সত্যি ১ কোটি বা ১ কোটির উপরে মুখ্যমন্ত্রী বলছেন এখন, সেটা যদি হয়, তাহলে কিন্তু রাজ্য রাজনীতির বলা যায় রাজনীতির অঙ্কটাই কিন্তু পাল্টে যাবে। সেই রাজনীতির অঙ্কটা পাল্টে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিজ্ঞা করছেন যে তিনি হতে দিবেন না, করতে দিবেন না, অথচ বাস্তবে সবগুলোই হচ্ছে। ধরো উনি বলছিলেন যে এসআইআর আমার লাশের উপর দিয়ে হবে, উনি বলেছিলেন এসআইআর করতে দেবেন না। শেষ পর্যন্ত
অনেক পেইনফুল হচ্ছে এসআইআর, মানুষের জন্য পেইনফুল হচ্ছে, অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে হচ্ছে, কারণ রাজ্য সরকার সহযোগিতা করেনি, ইলেকশন কমিশনের একের পর এক ব্যর্থতা, এই দুই মিলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। সাধারণ মানুষ বোরের মতন, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে হলো? তার কারণ প্রথম পর্ব ফর্ম ফিল আপটা যদি তৃণমূলের দখলে হয়, সেই তৃণমূলের দখলকে চেক করবার জন্য ইলেকশন কমিশন একের পর এক উদ্যোগ নিয়েছে, এআইকে ব্যবহার করে দেখবার চেষ্টা করেছে যে এর মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কি নেই। এইবার তার মানে ইলেকশন কমিশন কিন্তু কার্যত বলা যায় রাজ্য সরকার বা শাসক তৃণমূল কংগ্রেস তার মর্জি মতন এসআইআর করতে চেয়েছিল, এবং প্রথম পর্বে তারা করেওছে তাই। প্রথম পর্বটা জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, 6800 বুথ, একজনও মৃত ভোটারের নাম পাওয়া যায়নি। কোন সঞ্জীবনী ওষুধ তারা খেয়েছেন যে একজনও মৃত ভোটার সেখানে পাওয়া যায়নি। ফলে প্রথম পর্বটা একের পর এক, যেহেতু রাজ্যের বিরোধী দল দুর্বল, তারা বিএলও দিতে পারেনি, ফলে তৃণমূল কংগ্রেসের বিএলওরা তাদের মন মর্জি মতন ফর্ম ফিল আপ করেছেন। এই ফর্ম ফিল আপের মধ্যে এক বাবার 50 সন্তানকে দেখিয়েছেন। এই ফর্ম ফিল আপের মধ্যে বহু ধরনের ডিসক্রিপেন্সি দেখা গেছে। এমনকি ইলেকশন কমিশন মানে তোমার গিয়ে সুপ্রিম কোর্টে দেখিয়েছে যে কিভাবে খবরের কাগজকে ডকুমেন্ট হিসাবে দেখানো হয়েছে, সাদা কাগজকে ডকুমেন্ট হিসাবে দেখানো হয়েছে। ফলে প্রথম পর্ব তৃণমূল কংগ্রেসের বিএলএরা তারা তাদের মনমর্জির মতন বিডিও অফিস দখল করে এআরওদেরকে চমকে ধমকে হোক তাদের মতন করে ফর্ম ফিল আপ করেছিল। ইলেকশন কমিশন যখন এটা বুঝতে পারে, তারপরেই মাইক্রো অবজারভারের কনসেপ্ট আনার তো কথা ছিল না, তারপরেই রোল অবজারভার আসে, তারপরেই এআই এর মাধ্যমে দেখা হয় যে আদতেও এই কাগজগুলো সঠিক, এই ফর্ম ফিল আপ যেগুলো হয়েছে সেগুলো সঠিক। এবং তাতে মানে বহু ধরনের সমস্যা এসছে সাধারণ মানুষের। অর্থাৎ চোরকে ধরতে গিয়ে পুলিশের যে হয়রানি হয়, এখানেও ঠিক তাই। তৃণমূল কংগ্রেসের দখলদারিকে, প্রথম পর্বের ফর্ম ফিল আপে দখলদারিকে আটকানোর জন্য ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, তাতে সাধারণ মানুষের প্রচুর ধরনের হয়রানি হয়েছে, ইলেকশন কমিশনের হয়রানি হয়েছে। এবং শেষ পর্বে যেটা হলো সেটা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো বিচার ব্যবস্থাকে নামতে হলো। দেখো, পশ্চিমবাংলাতে বিচার ব্যবস্থার নামার অর্থ এখন এই মুহূর্তে 530 জন বিচারপতি, তার মানে কার্যত বলা যায় যে ফৌজদারি মামলা ছাড়া, মানে জামিন দেওয়া ছাড়া আর কোনো বিচারপতি আর বাকি নেই। 530 জনের নাম এসআইআর পর্বে ঢুকে গেছে। এর মধ্যে তোমার ইতিমধ্যে 250 জন কাজ শুরু করে দিয়েছেন। এবার তাতেও হচ্ছে না। একটা এস্টিমেট করে দেখা যাচ্ছে, ইলেকশন কমিশন বলছে যে 2000 বিচারপতি চাই, এবং সেই কারণে সুপ্রিম কোর্ট আবার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারপতিদেরকে আনবার কথা বলেছে, এবং সেই উদ্যোগ চলছে। অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? অর্থাৎ কিসের বিনিময়ে হচ্ছে? এসআইআর শুধু তো থমকে ছিল তা নয়, এই যে বিচারপতিদের তুমি আনলে, তার ফলে এন্টার বিচার প্রক্রিয়া কিন্তু জেলা স্তরে আটকে গেল। অর্থাৎ যে বিচার প্রার্থী আশা করেছিল যে এই মাসে তার বিচারটা হয়তো শেষ হয়ে যাবে, তার বিচার কিন্তু থমকে গেল। অ্যাট দ্য কস্ট অফ বিচার, সমস্ত বিচার প্রার্থীদের বিচারের জন্য অপেক্ষা করতে হবে এখন। কেন? এসআইআর এর কাজে বিচারপতিরা ব্যস্ত রয়েছেন। ফলে এই সিচুয়েশন তৈরি হলো কেন? একদম পরিষ্কার। এআইও মানে অ্যাসিস্ট্যান্ট এআরও এবং অ্যাসিস্ট্যান্ট এআরওর মাধ্যমে, এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ধমকে চমকে এসআইআরটা করতে চেয়েছিল, তাকে কাউন্টার করতে গিয়ে ইলেকশন কমিশন একের পর এক ব্যবস্থার কথা বলেছে, মাইক্রো অবজারভার, রোল অবজারভার, এআই, এবং তার এই দুইয়ের যৌথ অব্যবস্থায় রাজ্য সরকারের অসহযোগিতা
ইলেকশন কমিশনের পরিকল্পনার ব্যর্থতা, দুইয়ের ফলে সাধারণ মানুষের বহু হয়রানি হয়েছে। দেখো, আমি তোমায় বলতে চাই যে আমি যদি ভোটের দিন দেখি আমার সহনাগরিক, মানে আমার পাশের বাড়ির লোকটি ভোট বুথে যেতে পারলো না, আমি ভীষণ কষ্ট পাবো। এটা নিয়ে আমি তোমায় বলছি, কারণ আমি বিশ্বাস করি যে যদি কোনো কারণে হিয়ারিং শেষ, ভেরিফিকেশন কমপ্লিট না হয়, যে অংশটা ভেরিফিকেশনের আওতায় আছে, যদি দেখা যায় নমিনেশন পেপার সাবমিশনের দিন পর্যন্ত সেই ভেরিফিকেশন হলো না, তাহলে কিছু লোক তো ভোট দিতে পারবে না। সেই নাগরিক, সে জেনুইন নাগরিক হতে পারে, হয়তো দেখা গেল 20 বছর ধরে ভোট দিচ্ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সিচুয়েশন তৈরি হয়েছে তার ফলে হয়তো চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম উঠলো না। ভোটের দিন আমি ভোট দিতে গেলাম, সে পাশের বাড়ির আমার কোনো বন্ধু ভোট দিতে পারলো না, আমার হৃদয়টা কষ্ট পাবে, আমার হৃদয় কাঁদবে। কেন? আমরা যারা মনে করি যে অদ্বৈত দর্শনে বিশ্বাস করি, যে মানুষের ঐক্যের কথা বলি, মানবতার ঐক্যের কথা বলি, তখন একজন মানুষকে আঘাত করে আমি মনে করি না জয় হয়। একজন মানুষ ভোট দিতে না পারলে সেটা যেমন আমাদের দুঃখের কারণ হয়, আবার অবৈধ ভোটাররা রেখে দিলে গণতন্ত্র বিপর্যয় হয়। ফলে রাজ্য সরকার অবৈধ ভোটারদের রাখার উদ্যোগ, এবং তৃণমূল কংগ্রেসের, আর অন্যদিকে বহু ক্ষেত্রেই দেখা গেছে ইলেকশন কমিশনের ভুল সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে বহু লোকের হয়রানি দিনের পর দিন হয়েছে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন করে রাজনীতি করেছেন, তিনি কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে গেছেন, তাতে কার লাভ হয়েছে? তার থেকে বরঞ্চ তিনি যদি ইয়ারোদেরকে সাহায্য করবার কথা বলতেন, প্রথম দিন থেকে যদি তিনি সহযোগিতার হাত বাড়াতেন, তিনি যদি ইলেকশন কমিশন, দেখো ইলেকশন কমিশনের তো কর্মী নেই, রাজ্য সরকারের প্রশাসনের উপর নির্ভর করে, তাহলে এই রাজ্য সরকার যদি সদিচ্ছার বার্তা দিত, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম দিন থেকে যদি এর বিরোধিতা না করে, প্রথম দিন থেকেই আমি এসআইআর হতে দিব না 2025-এর ভোটার তালিকা অনুযায়ী ভোট করতে হবে, সেটা সুপ্রিম কোর্টে বলল, কিন্তু আপনি তো এসআইআর আটকাতে পারলেন না। আপনি এখন বলছেন 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, শুভেন্দু অধিকারীর থেকেও 20 লক্ষ মানুষের নাম বাদ যাবে, সেটা আপনি বলছেন। শুভেন্দু বলেছিল 1 কোটি, আপনি বলছেন 1,20,00,000। যে প্রশ্নটা তাহলে আসছে, তাহলে আপনি কিন্তু এসআইআরটাকে শুধু আটকাতে পারলেন না তা নয়, আপনি কার্যত একটা বিরাট সংখ্যক মানুষ, তারাও একটা আশঙ্কা তৈরি যে হলো যে তারা শেষ পর্যন্ত ভোটার তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, সেই রকম একটা রাস্তা তৈরি করলেন পুরোপুরি প্রশাসনিক অসহযোগিতা তৈরি করে। এবং একই সাথে এই প্রশ্নটা আসবে, এটা কেবলমাত্র এসআইআর এর প্রশ্ন আপনি করেছেন তা তো নয়, আপনি এর আগে ওয়াকআপ বিল, আমাদের রাজ্যে ওয়াকআপ আইন কার্যকারী করতে দেব না, অথচ আপনি প্রথম ওয়াকআপ আইন কার্যকারী করবার উদ্যোগ নিয়েছেন, নোটিশ জারি করেছিলেন, আপনি বলেছিলেন সিএ রাজ্যে চালু করতে দেবেন না, শেষ পর্যন্ত আপনি সেগুলো মেনে নিচ্ছেন। তাহলে এসআইআর করতে দিব না, সিএ চালু করতে দেব না, ওয়াকআপ আইন চালু করতে দেব না, সব কিছু আপনি আপনার মতন পলিটিক্স করলেন, মানুষের কী লাভ হলো? সেই তো সিএ কার্যকারী হলো। আর আজকে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম যদি সত্যি বাদ যায়, পারবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বয়কট করে ইলেকশন থেকে বেরিয়ে আসতে? পারবেন কি আপনি? নাকি সেই সিংহাসনে বসার জন্য কিছু লোকের নাম বাদ গেছে, যাক না, এই ভাবনা নিয়েই চলবেন? যদি সত্যি গান্ধীজির ভাবনা বা গান্ধীজির মতন কোনো রাজনীতিবিদ হতো, তাহলে একজন মানুষ কষ্ট পাওয়া মানে হলো পুরো মানবতার কষ্ট পাওয়া, একজন ভোটারের কষ্ট পাওয়া মানে পুরো ভোটারদেরই কষ্ট পাওয়া। সেই জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে আপনি নিশ্চিত করতে পারেননি ভোটারদের অধিকার, যেটা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একজন ভোটারের নামও বাদ যাবে না, আপনি শেষ পর্যন্ত সেটা নিশ্চিত করতে যদি না পারবেন কি আপনার দলকে নির্বাচনের থেকে বাইরে বের করে আনতে? প্রতিবাদ হিসাবে আপনি কি পারবেন যে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে এসে প্রতিবাদ জানাতে? দিনের শেষে দেখুন, ক্ষমতাই শেষ কথা। ওই ক্ষমতায় আছেন,
ক্ষমতায় থাকতে চাইবেন, তাতে কিছু লোকের নাম বাদ যাবে, যে আশঙ্কা আপনি প্রকাশ করেছেন, তাতে আপনার কি যায় আসে? আপনি হয়তো আপনি কিন্তু আপনার রাজনীতিটা, রাস্তার রাজনীতিটা যেমন করে নিয়েছেন, কোর্টের রাজনীতি করে নিয়েছেন। আর সাধারণ মানুষ ওয়াকফ আইন কার্যকারীর মধ্য দিয়ে যেমন আপনার প্রতিশ্রুতি কার্যকারী হতে দেখেনি, সিএ আইন কার্যকারী করার মধ্য দিয়ে যেমন আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে, এসআইআর এর মাধ্যমেও কিন্তু একই ঘটনা ঘটল। আপনার রাজনীতি আপনি করলেন, কিন্তু কিছু লোক কিন্তু হয়তো চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে, এটা আপনি আশঙ্কা করেছেন।